ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের লাস্ট যে মিসেলেনিয়াস পরীক্ষা হলো তার কিছু স্ট্যাটিক জিকের কিছু কোশ্চেন আমি আলোচনা করব। আমি দুটো পার্টে করব। আজকে ফার্স্ট পার্ট কয়েকটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব এবং নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে সেকেন্ড পার্ট করব। কারণ অনেকগুলো জিকের কোশ্চেন দিচ্ছি স্ট্যাটিক জিকে, একটা ভিডিওতে করলে ভিডিওটা বড্ড বড় হবে। সেই কারণের জন্য এটাকে আমি ভেঙে নিয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে হু অ্যামং দ্য ফলোইং আর্টিস্ট ডিড নট বিলং টু দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট। ভালো করে দেখবে। অর্থাৎ এদের মধ্যে নিম্নলিখিত যে আর্টিস্টগুলো রয়েছে এই আর্টিস্টগুলোর মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্টের মানে আর্টিস্ট নয় বা ছিলেন না। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এবং দেখো এইখানে যাদের নামগুলো দিয়েছে এরা কিন্তু সকলেই আমাদের দেশের একজন বড় বড় পেইন্টার। এদের পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই। যেমন নন্দলাল বোস। এই নন্দলাল বোস আমাদের যদি বলে বড় ছবি বলতে যেমন আমরা সহজপাঠ বইতে যে ছবিগুলো দেখতে পাই এটা এনার মানে তিনি এঁকেছেন। তারপরে আমাদের গান্ধীজির যে ডান্ডি মার্চের যে ছবি সেটাও নন্দলাল বোস এঁকেছেন। রাজা রবি বর্মা ভারতবর্ষের একজন বিখ্যাত পেইন্টার। দময়ন্তী বলে একটি ছবি এঁকেছেন। তারপরে অবনীন্দ্রনাথ টেগোর। অবনীন্দ্রনাথ টেগোরের যে বর্তমানে আমরা যে ছবিটা দেখতে পাই সেটা কি ভারত মাতা যে ছবি সেটা। সেটাও একটা গুরুত্বপূর্ণ ছবি। এছাড়াও সুনয়নী দেবী। সুনয়নী দেবী কে? অবনীন্দ্রনাথ টেগোরের ভগ্নী সুনয়নী দেবী। তো এইখানে যেহেতু আমাদের কোশ্চেনটা বলেছে এদের মধ্যে কে এটার সঙ্গে যুক্ত নয়। প্রথমত এই যে বেঙ্গল স্কুল অফ আর্ট যাকে আমরা বেঙ্গল স্কুল হিসাবেও অনেকে কিন্তু বলে থাকি। ঠিক আছে? কি বললাম? বেঙ্গল স্কুল বলেও বলা হয়। এবং মনে রাখবে এই যে সংস্থাটার কথা বলা হচ্ছে যারা কিনা বঙ্গীয় যে শিল্পরীতি, ঠিক আছে? তো সেই বঙ্গীয় শিল্পরীতির উপরে এই সংগঠন তোমার কাজ করে থাকে। তো এদের এই অর্গানাইজেশনে বহু মেম্বার যুক্ত ছিল যেমন নন্দলাল বসু, সুনয়নী দেবী, মনীষী দে, মুকুল দে, কালীপদ ঘোষাল, অসিত কুমার হালদার, সুধীর খাস্তগীর। এই যে যাদের নামগুলো বললাম এরা সকলেই একজন পেইন্টার, যারা সকলেই তোমার কিসের সঙ্গে যুক্ত ছিলেন? মনে রাখবে এই বেঙ্গল স্কুল অফ আর্ট এর সঙ্গে যুক্ত ছিল। বাট এখানে কোনটা আনসার আসবে? তাহলে মনে রাখবে রাজা রবি বর্মা, যিনি কিনা এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন না। অর্থাৎ বেঙ্গল যে স্কুল আর্ট এই সংগঠনের সঙ্গে ছিলেন না। এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা বলেছে খুব ইজি কোশ্চেন। ছবি দেখেই বুঝতে পেরেছো। বলছে হু ইজ দ্য ব্রিটিশ অথর নোন ফর দ্য হ্যারি পটার সিরিজ অফ নোভেল। অর্থাৎ এই যে হ্যারি পটার সিরিজ নোভেলের যে রাইটার কে? তাহলে মনে রাখবে জে কে রাউলিং। এবং এই জে কে রাউলিং কোথাকার রাইটার? একজন ব্রিটিশ লেখক। পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং আশা করি অনেকেই এটা সঠিক করেছে, আবার অনেকে ভুল করে ফেলেছে। কারণ আছে। কারণটা হলো কোশ্চেনটা ভালো করে যদি তোমরা তাকাও কি বলেছে? ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। দেখো এখানে না বলেছে ভারতীয়, না বলেছে বিদেশি, কিছু বলেনি। কিন্তু অপশন দেখে যদি আমাদেরকে বিচার করা যায় তাহলে উত্তরটা কোনটা হবে? অর্থাৎ প্রথম যদি বলি আমরা সেটাকেই বলব। যেহেতু ভারতীয় হিসেবেও কিছু বলেনি, বিশ্বের মধ্যেও কিছু বলে। তাহলে প্রথম মহিলা যদি বলি এভারেস্টে কে গেছে তাহলে মনে রাখবে জুনকো তাবেই। ঠিক আছে? জুনকো তাবে। এই জুনকো তাবে কোন দেশের? জাপানের একজন মহিলা। এবং ইনি কবে গিয়েছিলেন? 1975 এ তিনি প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয়লাভ করেছেন। কিন্তু যদি এখানে কোশ্চেন করত ভারতের প্রথম মহিলা তাহলে ইন্ডিয়ান বললে তাহলে উত্তর আসতো বাচেন্দি পাল। আর অপশনটা দেখো বাচেন্দি পালটা প্রথমেই দিয়েছে। এই জন্য অনেকে কিন্তু বাচেন্দি পাল আনসার করে পরে আর অন্যদিকে তাকায়নি। এই কারণে অনেকের কিন্তু এটা ভুল হয়েছে। তো যাই হোক এই বাচেন্দি পাল যদি বলা হয় কবে গেছে? 1984 তে গিয়েছিলেন। আর জুনকো তাবে 1975। তাহলে বাচেন্দি পাল প্রথম ভারতীয় আর জুনকো তাবে হলো বিশ্বের মধ্যে প্রথম। এছাড়াও মনে রাখবে বাচেন্দি পাল বিশ্বের মধ্যে যদি বলা হয় পঞ্চম মহিলা যিনি এভারেস্ট জয়লাভ করেছেন।
আর এই বাচেন্দি পালের আত্মজীবনী যদি বলা হয় কি, মনে রাখবে এভারেস্ট, মাই জার্নি টু দ্য টপ। কি বললাম? এই বাচেন্দি পালের অটোবায়োগ্রাফি যদি বলি, কি নাম? বাচেন্দি পাল। ভালো করে এটা মাথায় রাখবে। এভারেস্ট, মাই জার্নি, মাই জার্নি টু দ্য টপ। এটা হলো কার আত্মজীবনী? এটা হলো বাচেন্দি পালের অটোবায়োগ্রাফি। ঠিক আছে? এবার আসবো আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে? বলছে পিটসবার্গ অফ ইন্ডিয়া। ভারতে পিটসবার্গ কাকে বলে? দেখো, ভারতে পিটসবার্গ যাকে বলা হয় এর আরো কিছু নাম রয়েছে। এটাকে আমরা অনেকে টাটানগর হিসেবে চিনি। এটাকে আমরা অনেকে কি হিসেবে চিনি? স্টিল সিটি চিনি। অর্থাৎ স্টিল সিটি অফ ইন্ডিয়া বলা হয়, অফ ইন্ডিয়া। এছাড়াও এই শহরটাকে অনেকে আমরা জামশেদপুরের বদলে টাটানগর বলেও জেনে থাকি। কি বললাম? টাটানগর। এটাও ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? তো এইটা কারা প্রতিষ্ঠা করেছিল? জামশেদজি টাটা এটা প্রতিষ্ঠা করেছিল এবং এখানে এদের কারখানাও তৈরি করেছিল। তো এই স্টিল সিটি, এটাকে অনেকে আবার ইন্ডাস্ট্রিয়াল সিটি বলে থাকে। তো এটাকেই স্টিল সিটিও বলে, এছাড়াও ভারতের পিটসবার্গও বলা হয়। তাহলে আনসার কোনটা আসবে? জামশেদপুর। তাহলে আমরা জামশেদপুরকে কি বলি? পিটসবার্গ অফ ইন্ডিয়া বলি, স্টিল সিটি অফ ইন্ডিয়া এটাকেই টাটানগর বলা হয়ে থাকে। ওকে? এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সিটি বলেও বলা হয়। এটা কারা প্রতিষ্ঠা করেছিল? টাটা গ্রুপ, যারা তাদের কিনা এখানে কারখানা তৈরি করেছে। পরের কোশ্চেনটা দেখো, ছবিটা দেখো দিয়েছি একটা। কি বলেছে? ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ড অ্যাট। ভারতের প্রথম পেপার মিল যেটা আমাদের কোন শহরে তৈরি করা হয়েছিল? তাহলে মনে রাখবে শ্রীরামপুরে, হুগলির শ্রীরামপুরে এটা তৈরি করা। পরের কোশ্চেনটা কি বলেছে? দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক যদি বলা হয় তাহলে আনসারটা কি আসবে? মনে রাখবে জিম করবেট ন্যাশনাল পার্ক। এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটা এস্টাবলিশড হয়েছিল কবে? মনে রাখবে 1936 এ এটা তৈরি হয়। 1936। ওকে? বাট প্রথমে কিন্তু এটার ওই নামে ছিল না। প্রথমে এটার নামটা কি ছিল? হেলি ন্যাশনাল পার্ক। এই নামে এটাকে তৈরি করা হয়েছে। প্রথম ন্যাশনাল পার্ক। ওকে? তাহলে আমাদের দেশের যদি বলা হয় বর্তমানে, যদি আমাদের এই কোশ্চেনটা দেয়, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি? জিম করবেট ন্যাশনাল পার্ক। 36 এটা তৈরি হয়। আর এটা যখন তৈরি হয়েছিল তখন এটার কি নাম ছিল? হেলে ন্যাশনাল পার্ক, অর্থাৎ উইলিয়াম ম্যালকম হেলে নামে এটা তৈরি করা হয়েছিল। আর পরবর্তীকালে এটাকেই কি নাম দেওয়া হয়েছিল? জিম করবেট হিসাবে নামকরণ করা। এই জিম করবেট কবে তৈরি হয়েছে? বললাম 1936-এ অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছিল। তখন এটার নাম জিম করবেট ছিল না, তখন এই নামে এটা। যাই হোক, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যদি বলে তাহলে উত্তর আসবে এটা। এবার যাব আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, খুব ভালো একটা কোশ্চেন। হয়তো অনেকে ঠিক করেছো বা অনেকে এটাকে ভুল করেছে। কি বলেছে জিনিসটাকে দেখো প্রথমত। বলেছে যে কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, অর্থাৎ বিশ্বের যদি বলা হয় কোন দেশগুলোতে কোনো এয়ারপোর্ট নেই, অ্যাকচুয়ালি কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার বলা যেতে পারে নেই, কোন শহর মানে দেশগুলো, এরকম দেশ কিন্তু অনেকগুলো রয়েছে। বাট এখানে ৩ খানা দিয়েছে। যেমন এখানে মোনাকো বলে একটা দেশ। এই মোনাকোটা কোথায়? অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যেখানে একটা ছোট দেশ। তেমনি স্যান ম্যারিনো, এই স্যান ম্যারিনো একটা স্মল কান্ট্রি। ওকে? স্যান ম্যারিনো। আর যদি কোশ্চেন করে, এখানে একটা যেমন দিয়েছে অ্যান্ডোরা। অ্যান্ডোরাও একটা তোমার ছোট দেশ। এই অ্যান্ডোরাটা কোথায় অবস্থিত? ফ্রান্স এবং স্পেনের মধ্যেখানে এটা একটা ছোট দেশ। তো ৩ টে দেশের লোকেশন গুলো বললাম। এই ৩ টে দেশেই কোনো এয়ারপোর্ট যেহেতু নেই, সঙ্গে আরো ২ টি দেশ মনে রাখবে। একটা হলো ভাটিকান সিটি। কি বললাম? ভাটিকান সিটি। ভাটিকান সিটিতেও নেই। এটা হলো বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দেশ। সেখানে জনসংখ্যা কম
অ্যাপ্রক্স একটা ধরা হচ্ছে ৮০০ জন মানুষ এখানে বসবাস করে। আর এখানে একটা ছোট্ট পাড়া এয়ারপোর্ট আছে। আসলে এখানে এয়ারপোর্ট নেই মানে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বড় কোনো এয়ারপোর্ট নেই। তো ভাটিকান সিটিতে ছোট একটি এয়ারপোর্ট রয়েছে। ছোট এয়ারপোর্ট। তো মোনাকো, স্যান মারিনো, অ্যান্ডোরা, ভাটিকান সিটি এছাড়াও আরেকটি দেশ যে দেশটার হলো রি রি যে দেশটার নামটা কি বলছি দেখো, এই দেশেও কিন্তু কোনো এয়ারপোর্ট তোমার একদম কোনো এয়ারপোর্টই নেই বলা হচ্ছে। তো সেই দেশটার নামটা কি? লিচেস্টিন। লিচেস্টিন হলো একটি দেশ, যে দেশেও কোনো এয়ারপোর্ট নেই। বাট এখানে যেহেতু আমাদের কোশ্চেনের অপশনে অল অফ দিস দিয়েছে, তাহলে এই কোশ্চেনের আনসারটা কি আসবে? অর্থাৎ ডি, অল অফ দিস। ঠিক আছে? তার মানে আমাদের বিশ্বে যদি বলি এই ৫ টা ছোট দেশ, যে দেশগুলোতে কোনো এয়ারপোর্ট নেই। শুধু ভাটিকান সিটিতে ছোট একটি এয়ারপোর্ট রয়েছে, আমরা স্মল এয়ারপোর্ট। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা কি বলেছে? ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আমেরিকা নিউ ইয়র্কে যে স্টক এক্সচেঞ্জ রয়েছে, সেই স্টক এক্সচেঞ্জে বলা হচ্ছে প্রথম কোনো ভারতীয় ব্যাংক যারা কিনা এর সঙ্গে যুক্ত হয়েছে। মানে এই স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে। তো সেই ব্যাংকটার নামটা কি? নামটা মনে রাখবে আইসিআইসিআই ব্যাংক। অনেকে আশা করি আনসারটা করেছো। আইসিআইসিআই ব্যাংক। এবং এরা কবে এর সঙ্গে যুক্ত হয়েছিল? মনে রাখবে ১৯৯৯ সালে তোমার এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে। আর এই যে স্টক এক্সচেঞ্জের কথা বললাম, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা এনওয়াইএসি, এরা কবে তৈরি হয়েছে? মনে রাখবে ১৭৯২ সালে এটা তৈরি হয়। আর এদের হেডকোয়ার্টার কোথায়? বলেই দিয়েছে কোশ্চেনের মধ্যে নিউ ইয়র্ক। যেহেতু নামটাই আছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, বাট এবং মনে রাখবে ওখানেই এটার হেডকোয়ার্টার। কবে তৈরি হয়েছে? ১৭৯২। আর আমাদের কোশ্চেনটা হলো ভারতের কোন ব্যাংক? আইসিআইসিআই ব্যাংক ১৯৯৯ তে এর সঙ্গে যুক্ত হয়েছে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, হু ইজ দ্য ফার্স্ট ওম্যান টু ফ্লাই সোলো অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান। অর্থাৎ একা প্রথম কোনো মহিলা যিনি কিনা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্লেন বা উড়ান উড়িয়েছেন, প্রথম মহিলা। তার নামটা কি? মনে রাখবে অ্যামিলিয়া, কি নাম? অ্যামিলিয়া ইয়ারহার্ট। তিনি হলেন বিশ্বের প্রথম মহিলা যিনি ১৯৩২ সালে প্রথম কোনো মহিলা হিসাবে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্লেনকে উড়িয়েছিলেন। ঠিক আছে? কবে? ১৯৩২ সালে এটা রেকর্ডটা করেছিল। 1932 তে এই রেকর্ডটা করেন। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে? বলছে which one among the following books was authored by Franz Kafka। নামটা ভালো করে মনে রাখবে। কারণ এই কারণে আমি বলছি এগুলো। কারণ এটা এই পরীক্ষায় দিয়েছে বলে যে অন্য কোনো পরীক্ষায় দেবে না, এটা কিন্তু নয়। এই কোয়েশ্চেন গুলো আমাদের অনেক পরীক্ষাতেই থাকতে পারে। আগামী দিনে যে ক্লার্কশিপের পরীক্ষা বলো বা পুলিশের পরীক্ষা বলো, কারণ জিকে যেকোনো পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তো সেই কারণে আমি আলোচনা করি। তো ফ্রাঞ্জ কাফকা যার লেখা বইটির নামটা কি? মনে রাখবে, অর্থাৎ ডি আনসার আসবে। কি? দ্য মেটামরফোসিস। কি নাম বললাম? দ্য মেটামরফোসিস। ঠিক আছে? বইটার ছবিও এখানে দেয়া রয়েছে। এছাড়াও এখানে ৩ টে বই দেয়া আছে। যেমন সাইকোলজি ইন এভরিডে লাইফ। সাইকোলজি এভরিডে লাইফ এটা যেমন কারা লিখেছেন? মনে রাখবে ডেভিড জি মায়ার্স অ্যান্ড নাথান, যারা রাইটার, যারাই কিনা এই বইটা লিখেছে। আর মাদার বলে যে বইটি সেকেন্ড রয়েছে, মাদার, এই বইটি কারা লিখেছেন বা কে লিখেছেন? তার নামটা মনে রাখবে ম্যাক্সিম গোরকে। তিনি তোমার এই বইটি ঠিক আছে? আর ৩ নম্বরে যে বইটা অর্থাৎ সি অপশন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটি কে লিখেছেন? তার নাম মনে রাখবে আর্নেস্ট, নাম বললাম আর্নেস্ট হেমিংওয়ে।
আর্নেস্ট হেমিংওয়ে, যিনি তোমার এই বইটি লিখেছেন। বইটির নাম কি? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বাট আমাদের কোশ্চেনটা হলো এই বই এই রাইটার কোন বইটা লিখেছেন? তাহলে মনে রাখবে দ্য মেটামরফোসিস, সরি, হ্যাঁ, দ্য মেটামরফোসিস এই বইটি তিনি লিখেছেন। এবার যাবো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা বলেছে লোকটাক লেক ইজ ইন, অর্থাৎ এই লোকটাক লেক এটা তোমার কোথায় অবস্থিত? প্রথমত দেখো লোকটাক লেক এটা একটা ফ্রেশ ওয়াটার লেক এবং এটা কোথায় অবস্থিত? প্রথমত মণিপুর। আর এটা মণিপুরের কোথায় অবস্থিত? জায়গাটার নাম মনে রাখবে ময়রাং। ময়রাং বলে একটি জায়গা মণিপুরে, যেখানে এটা অবস্থিত। আর এটা ফ্রেশ ওয়াটার লেক নর্থ ইস্টে। তাহলে এটা কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবে ভারতের মণিপুর রাজ্যে এটা অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা আমি অনেক জায়গায় পড়িয়েছি এবং বহুবার আলোচনা হয়েছে বিভিন্ন ব্যাচে। সেটা কি? বলছে হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। ঠিক আছে? এর আগেও বিসিএস এ কোশ্চেন দিয়েছিল ভারতের সবচেয়ে বেশি দিনের রাষ্ট্রপতি কে ছিলেন? বছর ২ আগে বিসিএস এর পিলির কোশ্চেন ছিল। তেমনি এবারে মিসলেনিয়াস এর পিলির কোশ্চেনও দেখো এই কোশ্চেনটা দিয়েছে যে ভারতের সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এখানে যদি বলা হয় সবচেয়ে বেশি দিনের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এবং ইনি কবে থেকে ছিলেন? ১৯৪৭ থেকে ৬৪ পর্যন্ত তিনি দেশের ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন। তেমনি ইন্দিরা গান্ধী যদি বলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি কবে থেকে ছিলেন? ১৯৬৬ থেকে ৭৭, আরেকবার ছিল ৮০ থেকে ৮৪। ঠিক আছে? আর রাজীব গান্ধীও ছিলেন ৮৪ থেকে ওই পর্যন্ত। আর মনমোহন সিং ছিলেন, দুবার ছিলেন ৪ থেকে ১৪ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কোন সময়টা বললাম? তাহলে আমাদের যদি কোশ্চেন করে এই যে মনমোহন সিং, এই মনমোহন সিং এর কার্যকালটা কোন সময়? তাহলে মনে রাখবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী। ২০০৪ থেকে ১৪ সাল পর্যন্ত। ঠিক আছে? আর সেম যদি বলা হয় রাজীব গান্ধী কোন সময় ছিল? তাহলে মনে রাখবে রাজীব গান্ধী ছিলেন ইনিও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, তিনি হলেন আমাদের দেশের সবচেয়ে অল্প বয়সী প্রধানমন্ত্রী। তো ইনি ছিলেন ৮৪ থেকে ৮৯ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে? তো এইগুলো দেখেই তুমি ধরে নিতে পারবে আশা করি সবচেয়ে বেশি দিন কে ১৭ বছর কে ছিল? জওহরলাল নেহেরু। যিনি কিনা আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। এটাই হবে উত্তরটা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে? হোয়ার ইজ রন অফ কচ্ছ ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে এই যে কচ্ছের যে রন, যে এটা কোথায় অবস্থিত? ইজি কোশ্চেন। যদি বলা হয় এটা কোথায় অবস্থিত, তাহলে মনে রাখবে এটা অবস্থিত হলো তোমার গুজরাটে অবস্থিত। এটা কোন ডিস্ট্রিক্টে যদি বলা হয়, মনে রাখবে এটা হলো কচ্ছ একটা ডিস্ট্রিক্ট। এটাই একটা ডিস্ট্রিক্টের নাম, সেখানেই এটি অবস্থিত। ঠিক আছে? আর তার মানে আমাদের আনসারটা আসবে সি, গুজরাট। পরের কোশ্চেনটা দেখো। এটা একটা পুলিশের কনস্টেবলের পরীক্ষাতেও এসেছে। বছর কয়েক আগে পুলিশের কনস্টেবলের পরীক্ষাতে এই কোশ্চেনটা দিয়েছিল যে ভারতীয় বায়ুসেনার মোটোটা কি? টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি বা টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। আর এখানে কোশ্চেনটা দেখো, কনস্টেবলের কোশ্চেন আমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসেও এসেছে। তার মানে এরকম আমরা আলোচনা করতেই পারি বা বলতে পারি যে জিকের কোশ্চেন যেকোনো পরীক্ষায় আসতে পারে। সেই কারণে মিসলেনিয়াসের কোশ্চেনও কিন্তু তোমরা পুলিশের পরীক্ষাতেও কিন্তু থাকতে পারে। ভালো করে এটা মাথায় রেখো। বলছে হোয়াট ইজ দ্য মোটো অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স? ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটোটা কি? তাহলে আনসার কোনটা হবে? এটা টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে? কি বললাম? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, সার্ভিস বিফোর সেলফ। সার্ভিস বিফোর সেলফ এটা যদি বলা হয় কার, তাহলে মনে রাখবে এটা হবে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির এটা কি একটা মোটো। আর এয়ারফোর্সের বললে এটা হবে। ঠিক আছে? তো আজকে আমি
14খানা কোয়েশ্চেন আলোচনা করলাম প্রথম পার্টটায় এবং নেক্সট ভিডিওতে আমি বাদবাকি কোয়েশ্চেন গুলো আলোচনা করব। ঠিক আছে? তো সকলে ভালো থেকো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার, লাইক। আর যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া রয়েছে। সেখান থেকে জয়েন করে যাও। ওখানে এটা দেয়া থাকবে। সকলে ভালো থেকো। বাই।